নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। প্রাতঃভ্রমণে জনসংযোগ, অসুস্থতা কাটিয়ে ২৬-এর জমি তৈরিতে ব্যস্ত বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। পুরনো ঐতিহ্যকে সামনে রেখে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর শুভ সূচনা জলপাইগুড়ির নতুনপাড়া আদি সার্বজনীন দুর্গাপুজো কমিটির। এবার আসছে বিস্তারিত সংবাদে। প্রাতঃভ্রমণে জনসংযোগ, অসুস্থতা কাটিয়ে ২৬-এর জমি তৈরিতে ব্যস্ত সাংসদ দ্বিতীয়বারেও গণদেবতার আশীর্বাদ পেয়েছেন। তবে লোকসভায় শপথ নেওয়ার পরই অসুস্থ হয়ে দীর্ঘদিন নিজের কেন্দ্রের জনগণ থেকে দূরে থাকতে বাধ্য হয়েছেন চিকিৎসকদের পরামর্শে। স্বয়ং চিকিৎসক সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। তবে রবিবারের ঝলমলে আকাশের হিমেল হাওয়াকে সঙ্গী করে গুটি কয়েক বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে প্রাতঃভ্রমণের মধ্যে দিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের জমি তৈরিতে নেমে পড়লেন তিনি। যদিও এই কর্মসূচিকে নিছক আড্ডা এবং জনসংযোগের অভাব অভিযোগ নিজে উপলব্ধি করাটাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। রাজ্যে রাজনীতির প্রশ্ন উঠে আসতেই দ্রুত মুড পাল্টে ফেলেন তিনি। রাজবংশী সমাজ থেকে উঠে আসা এই শিক্ষক তথা রাজনৈতিক নেতৃত্ব বলেন, ২১শে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্তমান শাসক দলের এই সমাবেশকে মোৎসব করা হচ্ছে বলে উল্লেখ করেছেন বিজেপি সাংসদ। দলীয়ভাবে এই দিনটিকে গণতন্ত্রের হত্যা দিবস রূপে পালন করা হয় বলেও জানান তিনি। সাংসদ আসছিল, এমপি সাহেব, কি কথা হলো, কি বললেন আপনারা? কথা এমনি কিছু না, আমি সাক্ষাৎকার করছি পাবলিকের সঙ্গে, সবার সঙ্গে। হ্যাঁ, সবার সঙ্গে সমস্যা জানছে, কার কি সমস্যা আছে, যার সব সমস্যা ছিল বলেছে, লাইট ফাইট রাস্তাঘাটের ব্যাপারে। আপনারা কি বললেন? হ্যাঁ, আপনারা কি বললেন, কি সমস্যার কথা বললেন? ও তো রাস্তার লাইট এইসব সমস্যা নিয়ে কথা বলছে। মানে আজকে কি আসলে সকালে উনি? হ্যাঁ, সকাল সকাল তো উনি সাক্ষাৎ করছে আর কি সবার সঙ্গে, পাবলিকের সঙ্গে। হ্যাঁ, কোনো সমস্যা যদি থাকে সব শুনলো আর কি উনি। আশা কি করছেন হবে আপনাদের সমস্যার সমাধান? এইটা তো বলা মুশকিল, এখন হবে নিশ্চয়ই উনি চেষ্টা করবে। হ্যাঁ, এখন কবে হবে সেটা তো বলা যাচ্ছে না। প্রতিদিন ঘুরি, কখনো কখনো আমার লোকজনদের নিই না, একা একা শুনি, তাদের সাথে কথা বলি। কখনো কখনো একদম অ্যালোন যাই, বসে চা খাই, একটু কথা বললাম। প্রচারের মাধ্যমে আসি না, কিন্তু তাদের সাথে আমার যোগাযোগটা থাকে। এটা আমি অলমোস্ট এভরিডে যখনই আমি এখানে থাকি। এখন তো পার্লামেন্টে আজকেই চলে যাব, তো আবার যখন আসবো আবার এরকম ভাবে এটা চলতেই থাকবে আমার অনগোয়িং প্রসেস। গণতন্ত্র বার্তা দিবসের ডাক দিয়ে কর্মসূচি কি সকাল থেকে আপনি নেমেছেন? যেভাবে হত্যা হয়েছে, গত ভোটটা দেখেছেন, ভোটগুলো কি হচ্ছে, ভোটের নামে প্রশ্ন হচ্ছে অনেক। তো আজকে আমাদের পার্টি থেকে ঠিক করা আছে, আজকে ২১শে জুলাই যারা যখন মহোৎসব পালন করবে, তাকে মহোৎসব ছাড়া আর কিছু বলা যায় না। তখন আমরা গণতন্ত্র হত্যা করা কি করে হচ্ছে পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করে যেভাবে তারা পশ্চিমবঙ্গের মানুষের অর্থনৈতিক পরিকাঠামোটাকে ভেঙে দিয়ে তারা নিজেরা এনজয় করছে পাওয়ার এবং অর্থ, তার প্রতিবাদে আজকে আমাদের এই গণতন্ত্র হত্যা দিবস। তো আমরা আজকে আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে থানা ঘেরাও। আজকে আমাদের অনেকগুলো থানাতে, আজকে জলপাইগুড়ি জেলাতেও হবে, সমস্ত সারা পশ্চিমবঙ্গেই হবে, জলপাইগুড়ি জেলাতেও। আজকে সকালবেলা থেকে আপনার সাথে কথা বলছেন, মানুষের সাথে মানুষের অভাব অভিযোগ আমি শুনতে থাকি, কি করা যায়, কি তাদের সাজেশন। অনেকে এত সুন্দর সুন্দর সাজেশন, আমি একটা সিম্পল একটা আপনাদের মধ্যে তুলে ধরতে চাই যে জলপাইগুড়ি হাসপাতালে আর জলপাইগুড়ি মেডিকেল কলেজ হয়েছে, পেশেন্টের নাম্বার বাড়ছে, সাথে এখন সার্ভিসও বেটার হচ্ছে আস্তে আস্তে। তো ন্যাচারালি সেখানে এখন কিন্তু পেশেন্টের ভিড়টাও আস্তে আস্তে বাড়ছে। যখন এরকম অবস্থা হচ্ছে তখন পেশেন্টের সাথে একজনকে থাকে, একজন অ্যাটেন্ডেন্ট হিসেবে থাকে, তো তার বাড়ির লোকরা কোথায় থাকবে, এমনকি যখন বৃষ্টিতে ভিজে কোথায় যাবে, তার কোনো শেড বা কোনো শেল্টার সেরকম কিছু নেই, সব ওপেন স্পেসের মধ্যে আছে। এরকম জানতে পারলাম এরকম বিভিন্ন রকম ইস্যু কিন্তু চলেই আছে। যেমন একজন বললেন যে এখানে মহামায়া পাড়া, সেখানে একটা কালভার্ট তৈরি হয়েছে, তারপর থেকে জলের এমন সমস্যা হয়েছে, সবগুলো নিচু হয়ে গেছে, সেখানে জলে একদম ডুবে থাকছে।
তো এইগুলো মানে যেগুলো কাজ হবে সেগুলো তো প্ল্যানভাবে হওয়া উচিত। আশেপাশের মানুষের কথা ভাবতে হবে। শুধু ডেভেলপমেন্ট করে দিলাম করলে তো হবে না, ডেভেলপমেন্টটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট হতে হবে, যাতে সেখানকার মানুষের পরিবেশ, সেখানকার মানুষের কোনো অসুবিধা যাতে না হয়, এগুলো সমস্ত কথা মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় কোথাও ঘাটতি আছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। পুরনো ঐতিহ্যকে সামনে রেখে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল জলপাইগুড়ি নতুন পাড়া আদি সার্বজনীন দুর্গাপুজো কমিটির। রবিবার পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে ঢাক, কাঁসর, ঘণ্টা বাজিয়ে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, খুঁটি পুজোর মাধ্যমে শারদীয়া দুর্গোৎসবের শুভ সূচনা হলো। পুজো কমিটির সভাপতি শান্তা চট্টোপাধ্যায় বলেন, এই বছর 93তম বর্ষে দুর্গাপুজো জলপাইগুড়ির নতুন পাড়া আদি দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে। এই বছরের পুজোর থিম সময়। তিনি আরো জানান, পুজোর দিনগুলির পাশাপাশি সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাজে লিপ্ত থাকেন ক্লাবের সদস্যরা। এবার প্রতিবারের মতন এবারও আমাদের আদি দুর্গাপুজোর আমাদের আজকে খুঁটি পুজো দিয়ে আমরা শুরু করলাম। প্রতি বছর ভীষণ সুন্দর করে পুজোটা হয়, এবারে ঠিক একইভাবে আমরা পুজো করব। এবারে আমাদের থিম হচ্ছে সময়। তো যিনি করবেন তিনিও এসেছেন, সময়টাকে উনি ব্যাখ্যা করবেন। তো আমরা আজকে খুঁটি পুজো করে আজকে থেকে আমরা পুজোর কাজ শুরু করে দেবো। থিম এবার সময়, এবং তার সাথে সাথে আদির একটা বৈশিষ্ট্য রয়েছে যে প্রতি বছরই দুর্গাপুজোতে বা সারা বছর ধরেই ক্লাবের ছেলেরা, মেয়েরা যারা আমরা রয়েছি, সারা বছর ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজ আমরা করে থাকি, এবং দুর্গাপুজোতে তো বিশেষভাবে আমরা করি। সেই বিশেষ সেবা সমাজসেবামূলক কাজগুলো আমরা একই সাথে পুজোর সাথে সাথে পাশাপাশি আমরা চালিয়ে যাব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। এবারে শুধুমাত্র আলু, পেঁয়াজ নয়, এখন থেকে জলপাইগুড়িতে ন্যায্য মূল্যের দোকান থেকে লঙ্কা, টমেটোর মতো নিত্য প্রয়োজনীয় সবজি বাজার থেকে তুলনামূলক কম দামে কিনতে পারবেন ক্রেতারা। অগ্নিমূল্য বাজার দর নিয়ন্ত্রণে আনতে গত 2 সপ্তাহ ধরে জলপাইগুড়ির টানা নজরদারি চালিয়ে যাচ্ছে টাস্ক ফোর্স। খোলা হয়েছে সুফল বাংলার স্টল। আর এবার জলপাইগুড়ির দিনবাজারে ন্যায্য মূল্যের দোকান চালু করলো জেলা প্রশাসন। আপাতত আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে শুরু হলেও আগামী দিনে সবজির পরিমাণ বাড়ানো হবে বলে মহকুমা শাসক জানিয়েছেন। হ্যাঁ, এই তো টমেটো আর লঙ্কা আজকে আনা হয়েছে, আলু পেঁয়াজ ছাড়া। মানে 4টে পণ্য আজকে এখান থেকে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য স্টলে অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে। আরো নিশ্চয়ই যত রেসপন্স বাড়বে, আমরা চাইছি লোকে আরো আসুন। এবং আমরাও আজকে ধরুন গতকাল শনিবার আমরা সমস্ত কোল্ড স্টোরেজ, মার্কেট সব জায়গায় গিয়েছিলাম। আজকেও রবিবার দিন আমরা সব জায়গায় যাচ্ছি এবং ফেয়ার প্রাইস সবগুলো সেট আপ করছি। সাধারণত ছুটির দিনে লোকে কেনেন বেশি, সুতরাং তাদের সুবিধা হবে, তাদের কষ্ট কিছুটা লাঘব হবে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী এ বিষয়ে নিরন্তর আমাদের নির্দেশ দিয়েছেন এবং বারবার বলেছেন যে সাধারণ ক্রেতা তাদের যাতে কোনো কষ্ট না হয়। একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রাইস কন্ট্রোল একটা কনকারেন্ট লিস্ট এন্ট্রি। সুতরাং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যা যা করা সম্ভব, পশ্চিমবঙ্গ সরকার সেই নির্দেশগুলো আমাদেরকে দিচ্ছেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সেই নির্দেশগুলোকে একদম বাস্তবায়িত করার চেষ্টা করছি অক্ষরে অক্ষরে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। শহীদ স্মরণে অনুষ্ঠান কংগ্রেসের। পুলিশের গুলিতে মৃত 13 জন দলীয় কর্মীকে শ্রদ্ধা জানালো কংগ্রেস। রবিবাসরীয় সকালে শহরের জেলা কংগ্রেস কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করেন যুব কংগ্রেস নেতৃত্ব। মোমবাতি প্রজ্বলন এবং পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে তাদের শ্রদ্ধা জানাতে হয়। এদিনের কর্মসূচিতে হাজির ছিলেন দলের জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত, গণেশ ঘোষ, মুনমুন ভৌমিক সহ অন্যান্যরা। গণেশ ঘোষ বলেন, শহীদদের পরিবার আজও বিচার পেল না। গুলি চালানোর নির্দেশ দেওয়া হয় বাম আমলের। সেই আমলা মনীশ গুপ্ত তৃণমূল আমলেও মন্ত্রী হয়েছেন। এটাই অত্যন্ত দুঃখের। আপনারা জানেন 21শে জুলাই আজকে 1993 সালে যে ঘটনা, কংগ্রেসের রক্ত, যুব কংগ্রেসের রক্ত, সেই যুব কংগ্রেস যারা শহীদ হয়েছিলেন
তাদেরকে আমরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলাম। আমরা সেই শহীদদের উদ্দেশ্যে সকলে মিলিত হয়ে পুষ্পার্ঘ অর্পণ এবং শ্রদ্ধাঞ্জলি জানালাম। পাশাপাশি আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে যে 21শে জুলাই যে নাটক চলছে কলকাতার বুকে, পাগলু ডান্স হবে কিন্তু শহীদের বিচার হবে না, যে সচিত্র পরিচয়পত্রের দাবিতে আন্দোলনটা হয়েছিল, ক্ষমতায় আসার পরে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পঞ্চায়েত ভোটে আপনারা দেখেছেন যে কিভাবে গণতান্ত্রিক অধিকারগুলোকে তারা খর্ব করলো, ভোটই দিতে দিল না। এবং তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তের নির্দেশে যে 13 জন শহীদের প্রাণ গেল, ক্ষমতায় আসার পর সেই মনীশ গুপ্তকেই বিদ্যুৎ মন্ত্রী করা হলো এবং রাজ্যসভার সাংসদ করা হলো। যে তদন্ত কমিশন গঠন করা হলো, সেই তদন্ত কমিশন গঠনের আজকে পর্যন্ত তার পূর্ণাঙ্গ রিপোর্ট বের হলো না। শহীদরা কবে বিচার পাবে? আমরা পাগলু ডান্স চাই না, আমরা শহীদের বিচার চাই। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজের টিএমসিপি ইউনিটের। রবিবার সংগঠনের তরফ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি শহীদ তর্পণ করা হয়। পাশাপাশি এদিন 13 জন শহীদদের প্রতি সম্মান জানাতে কলেজের সামনেই 13টি বৃক্ষরোপণ করলেন সংগঠনের সদস্যরা। কলেজের টিএমসিপি ইউনিটের ইনচার্জ শুভজিৎ দত্ত জানান, এই কর্মসূচিতে সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। আজকে 21শে জুলাই 1993 সালে আজকের দিনেই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন ডেকেছিলেন, সেই আন্দোলনে আমাদের 13 জন শহীদ হয়েছিলেন। আজকের দিনে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন জানালাম এবং শহীদ তর্পণ করলাম। আমাদের এই সভায় উপস্থিত ছিলেন আমাদের কলেজের বড়বাবু শ্রী উত্তম পাল মহাশয় এবং আমাদের কলেজের ইউনিটের প্রত্যেক সদস্য এখানে উপস্থিত ছিলেন। আমরা ইসি কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কলেজের গেটের সামনে আজকে শহীদ তর্পণ করলাম এবং সেই 13 জন শহীদদের সম্মান জানাতে আমরা আজকে কলেজের সামনে 13টি গাছ লাগিয়েছি। খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তে সীমান্তরক্ষীদের হাতে গ্রেপ্তার এক পাকিস্তানের নাগরিক সহ 2 নেপালের নাগরিক। গতকাল সীমান্তে টহলদারি করা এসএসবি 41 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা নেপাল থেকে একটি 4 চাকার গাড়ি আটক করে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় 3 জনকে আটক করে। ধৃতরা সাইফুল্লাহ পাকিস্তানের মর্দান জেলার বাসিন্দা, মনা বাহাদুর থাপা এবং মেঘ বাহাদুর মঙ্গর দুজনে নেপালের বাসিন্দা। পরে আটক 3 জনকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। পুলিশ সূত্রে খবর, পাকিস্তানের সাইফ উল্লাহর দুবাইতে একটি নিরাপত্তা সংস্থা আছে। অন্যদিকে নেপালের 2 জনের সঙ্গে যৌথভাবেই কাজ করেন তিনি। সাইফুল্লাহকে বৃহস্পতিবার নেপালে ইন্টারভিউ নেওয়ার জন্য ইটাহারিতে আনা হয়। এরপরে 3 জনই এলামের উদ্দেশ্যে রওনা হন। তবে গাড়িটি মেরামত করতে পানি ট্যাঙ্কিতে গাড়ি মেরামত করার জন্য তারা এসেছিলেন বলে খবর। ধৃতদের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। এই ঘটনায় একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। শুরু হয়ে গেল উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেশ ধামের শ্রাবণী মেলা। শ্রাবণ মাসের 4টি রবিবার এবং সোমবার এই মেলা বসে। রবিবার প্রথম সপ্তাহে তেমনভাবে পুণ্যার্থীদের ভিড় চোখে না পড়লেও এবারে শ্রাবণী মেলাকে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তার আঁটোসাঁটো জোরদার করা হয়েছে। জানা গিয়েছে, মন্দিরের নিজস্ব প্রায় 200 ভলেন্টিয়ার্স সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকছেন। মন্দিরে প্রায় 60টি সিসিটিভি ক্যামেরা রয়েছে। পুকুর এবং জর্দার ঘাট, তিস্তা নদীর ঘাটে প্রচুর সিভিল ডিফেন্স কর্মী মোতায়েন হয়েছেন। ফলে মন্দিরে আগত পুণ্যার্থীদের যাতে কোনো রকম সমস্যা না হয় সব বিষয় খতিয়ে দেখছে প্রশাসন। তবে এই রবিবার মন্দিরে নির্মিত স্কাইওয়াক চালু করা হবে না। কারণ হিসাবে মন্দির ট্রাস্টি বোর্ডের সম্পাদক গিরীন্দ্রনাথ দেব বলেন, স্কাইওয়াক নির্মাণ শেষ হলেও তার ফিটনেস এখনো পর্যন্ত দেওয়া হয়নি। আজকের থেকে প্রথম শ্রাবণী মেলা, শ্রাবণী উৎসব শুরু হলো। সকাল থেকে ভালোই ভিড় হচ্ছে। হয়তো আজকে রাত্রে এবং কালকে সকালবেলা প্রচণ্ড ভিড় হবে। এবং এখানে তো অন্যান্য ব্যবস্থার মধ্যে আমাদের ভলান্টিয়ার্স আজকে এবং কালকে প্রায় 170 জন ভলান্টিয়ার্স থাকবে। তাছাড়া পুলিশ প্রশাসন থাকছে এবং আমাদের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমরা এবার মেলাটাকে পরিচালনা করছি। সিসিটিভি সিসিটিভি পর্যাপ্ত থাকবে।
প্রায় 50-এর উপর সিসিটিভি থাকবে, 50 থেকে 60টা সিসিটিভি থাকবে। সিভিল ডিফেন্স, হ্যাঁ সিভিল ডিফেন্স এইবার তো খুব মানে প্রথমে আমরা কোনো মেলায় এত সিভিল ডিফেন্স পাইনি, এবার প্রশাসন আমাদের প্রায় এখানে 50 জন সিভিল ডিফেন্স মোতায়েন করেছে শুধু মন্দিরের জন্য, মন্দির এবং নদী ইয়ের জন্য, এবং আমাদের মন্দিরের জন্য সিভিল ডিফেন্স এবার নিয়োগ করা হয়েছে। ভিতরে তো চ্যানেল করা হয়েছে, হ্যাঁ ভিতরে চ্যানেল করা হয়েছে, তার মানে জলটা যাতে সরাসরি শিবের মাথায় না পড়ে সাইড থেকে পড়ে, ধীরে পড়ে, তাহলে শিবের মাথায় এত জিনিস ছড়া হয় যাতে শিবের যে শিবলিঙ্গটাকে প্রায় ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, সেই জন্য এটা আমরা একটা নতুন ব্যবস্থা করেছি, তাহলে সামনাসামনি জলটা গরিবেটের মধ্যে পড়বে। স্কাই ওয়াকটা, হ্যাঁ স্কাই ওয়াকের ব্যাপারটা, স্কাই ওয়াক তো মানে আমরা স্কাই ওয়াক হ্যান্ড ওভার পেয়েছি, যেহেতু ওরা ফিটনেস আমাদের দেয়নি, একটা ফিটনেস সার্টিফিকেটের প্রয়োজন, সেটা আগামী মঙ্গলবার ওরা পরিদর্শনে আসবে এবং আমাদের ফিটনেস দিলে আমরা নেক্সট মেলার থেকে স্কাই ওয়াক চালু করে দেবো, আগামী রবিবার থেকে চালু হবে। আরেকটা বিষয়, মানে ভিতরে কি পুরোহিতের ব্যবস্থা থাকছে? না না পুরোহিত থাকবে না, কারণ এত ভিড় হয়, ওখানে জল ঢালে, ওখানে পুরোহিতের দাঁড়ানোর মানে ব্যবস্থা কোনো নেই। দিনের বেলাও কি থাকবে না? দিনে পুজোর সময় থাকবে। নাম তপন বিশ্বাস, প্রায় জন্ম থেকেই দৃষ্টিহীন, বয়স 29 বছর, শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট, পেশা লটারি টিকিট বিক্রেতা। কি শুনে অবাক হচ্ছেন বুঝি? না না, অবাক হওয়ার কিছু নেই। বাস্তবে দিনহাটার ছেলে তপনের পেশা লটারি ব্যবসায়ী। বর্তমানে তার ঠিকানা জলপাইগুড়ি সদর ব্লকের বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের চা বাগান অধ্যুষিত এলাকা ভুল্লাপাড়া। নিজে যেমন দৃষ্টিহীন, তার স্ত্রীও চোখে দেখতে পান না। নিজের 2 মাসের শিশুকন্যাকে নিয়ে তপন ভুল্লাপাড়ায় শ্বশুর বাড়িতেই রয়েছেন 1 বছর ধরে। সকাল থেকে পরিবারকে বাঁচাতে শুরু হয় সংগ্রাম। প্রায় ফাঁকা রাস্তার পাশেই এক চলা দোকানে সকাল থেকে সন্ধে পর্যন্ত লটারির টিকিট বিক্রি করেন। সারাদিনে ক্রেতাদের পাশাপাশি তার একমাত্র সাথী একটি ব্লুটুথ স্পিকার, যার মাধ্যমে কিছুটা সময় অতিবাহিত করা সম্ভব হয়। এখন পারিবারিক সমস্যার কারণে তাকে আশ্রয় নিতে হয়েছে শ্বশুর বাড়িতে, এমনটাই দাবি। দৃষ্টিহীন বা প্রতিবন্ধী সার্টিফিকেট থাকার পরেও সরকারি কোনো চাকরি বা সুবিধা মেলেনি। একাধিক জায়গায় ঘুরে আবেদন করেও ফল হয়নি। এ বিষয়ে তপন জানান, যোগ্যতা অনুযায়ী সরকার যদি পাশে দাঁড়ায় তাহলে আবার পুনরায় সুদিন ফিরবে তাঁর। এখানে কোথায় ব্যবসা করছেন? এখানে শ্বশুর বাড়ি। কোন এলাকাটা? এটা ভুল্লাপাড়া। কি শারীরিক সমস্যা আপনার? আমি চাইল্ডহুড থেকে দৃষ্টিহীন। মানে জন্ম থেকেই? জি। কিভাবে চলছে তাহলে? এই তো ক্ষুদ্র ব্যবসা দিয়ে। কি ব্যবসা এটা? টুকটাক একটু লটারি ব্যবসা করছি। তো দেখুন, অ্যাকচুয়ালি শুধু শারীরিকভাবে আমি চোখে দেখতে পাই না, কিন্তু আমার মানসিক শক্তি আছে। আর আমি এই প্রতিবন্ধকতাকে কাটিয়ে শিক্ষাগত যোগ্যতায় একটু এগিয়ে রয়েছি, কারণ আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আর পাশাপাশি কম্পিউটার জানা আছে আমার, এবং তবলার উপরে আমার ডিপ্লোমা করা আছে। মিউজিক্যাল নিয়েও আমি কাজ করি, বিভিন্ন প্রোগ্রাম করি। আর পাশাপাশি টুকটাক এই লটারি ব্যবসা করি। এখানে আপনার হচ্ছে রাস্তার পাশে দোকান, তাই আমি নিজেকে একটু সচেতনভাবেও ব্যবসাটা চালাই। কারণ হচ্ছে আমাদের সমস্ত দৃষ্টিহীনদের হাতেই এখন অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, যেখানে এই অ্যান্ড্রয়েড ফোনে আমাদের স্পেশাল সফটওয়্যার MANI মানি বলে একটা অ্যাপ্লিকেশান আছে, স্পেশাল সফটওয়্যার এটা। তো যার মাধ্যমে আমরা পয়সা আইডেন্টিফাই, মানে নোট আইডেন্টিফাই করতে পারি যে আমার কাস্টমার আমাকে কত টাকা দিলেন এবং সেটি সঠিক কিনা, মানে আমার টিকিটটা যত টাকা দামের উনি তত টাকা আমাকে দিলেন কিনা, সেটা আমি মোবাইলের মাধ্যমে আইডেন্টিফাই করি। এবং এইভাবে আমি ব্যবসা করছি, কিন্তু ব্যবসা করে তেমন একটা প্রফিট পাচ্ছি না, কারণ লটারিতে পুরস্কার নেই আগের মতো, আর সেরকম সেল নেই, বিক্রি নেই সেরকম। তো যে কারণে সংসার চালানো একটু টাফ হয়ে যাচ্ছে। সরকারি চেষ্টা করেছিলাম বলতে, আমি একবার SBI এক্সামে বসেছিলাম, SBI জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেখানে হয়েছিলাম। বাট আমার হচ্ছে রাইটার দিয়ে, যেহেতু আমাদের পরীক্ষায় বসতে হয় রাইটার নিয়ে, তো একজন স্ক্রাইব থাকে আমাদের, তো তার উপরে ডিপেন্ড করে আমাদের হচ্ছে সম্পূর্ণ রেজাল্ট আসবে। এবার তার যদি হ্যান্ডরাইটিং খারাপ হয় বা সে যদি একটু কম বেশি করে লিখে দেয়, উল্টোপাল্টা হোক, বা তার হাতের লেখা যদি ভালো না হয়, সেদিক থেকেও আমাদের একটু মাইনাস পয়েন্ট হয়ে যায়। যার জন্য আমরা অনেক সময়
নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা সেই চাকরিগুলোকে আমরা মানে নিজের আয়ত্তে আনতে পারি না বা আমাদের সেই চাকরিগুলো হয় না। কি সার্টিফিকেট রয়েছে বলুন আপনার? আমার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট রয়েছে, আমি যে দৃষ্টিহীনতার প্রমাণ আমার কাছে রয়েছে। কি পার্সেন্টেজ রয়েছে? আমার হচ্ছে 100% রয়েছে। তবু এই রাজ্য সরকারের কি বিভিন্ন জায়গায় চেষ্টা করেছিলেন এর আগে? রাজ্য সরকারের বিভিন্ন জায়গায় চেষ্টা করেছিলাম আর হয়নি। এবার আমি পাশাপাশি দিদিকে বলো একটা হেল্পলাইন নাম্বার আছে, সেখানে কল করে আমি বলেছিলাম যে আমার এই সমস্যা, তো আমার কোয়ালিফিকেশন অনুযায়ী আমাকে একটা কাজ দেওয়া হোক সরকারের তরফ থেকে। কারণ যেহেতু দিদিকে বলতে একটা পরিষেবা রয়েছে যে কারো কোনো প্রবলেম থাকলে সে জানাতে পারে, তো আমার প্রবলেম আমি ফেস করেছিলাম। কারণ এখন যেহেতু লটারি বিক্রি সেরকম হচ্ছে না, পুরস্কার হচ্ছে না, আর সেজন্য আমার একটা কাজ মানে জব চেয়েছিলাম। পরিবারে কে কে রয়েছে? পরিবারে আপাতত তো আমি মানে শ্বশুর বাড়িতে আছি, জয়েন্ট ফ্যামিলিতে আছি। সেখানে আমার শ্বশুর রয়েছেন, শাশুড়ি রয়েছেন, আমার মিসেস আর আমার 2 মাসের একটা মেয়ে বাচ্চা রয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। প্রাতঃভ্রমণে জনসংযোগ, অসুস্থতা কাটিয়ে 26-এর জমি তৈরিতে ব্যস্ত বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। পুরনো ঐতিহ্যকে সামনে রেখে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর শুভ সূচনা জলপাইগুড়ির নতুনপাড়া আদি সার্বজনীন দুর্গাপুজো কমিটির। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।